হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা প্রেমসুধা। আজ 4 দিন পড়ল। তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে আছে পৌষ। ছটফট করা দুরন্ত পৌষ এই 4 দিন ধরে ঘরবন্দি হয়ে কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে অবধি পা দেখা গেল না। তৌসিফেরও তেমন কোনো আতাপাতা নেই। দিনে 1 কি 2 বার ওর দেখা মেলে। মন মরা ভাব নিয়ে পৌষ তাকালো বাড়ির আঙিনায়। পুকুর পাড়টা দেখা যাচ্ছে। সেখানেই উঁচু করে সিমেন্টের বাধাই করা জায়গা। আদিত্য বসে ফোনে কারোর সাথে কথা বলছে হয়তো। নজর সরিয়ে নিল পৌষ। তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসেই দেখলো হেমন্ত কল করেছে। ওদের কারোর সাথে এই 4 দিনে কথা হয়নি। যেখানে ভাগ্যই সাথ দিল না, সেখানে রেগে থাকার তেমন কোনো কারণ দেখল না পৌষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে হেমন্ত বলতে লাগলো, কেমন আছিস পৌষ? জানি না তো হেমু ভাই। হেমন্তর বুকটা ভেঙে কান্না পায়। তবুও কণ্ঠ খাদে নামিয়ে বলে, এমন না আমি জানি না পৌষ, আমি সবটা জানি। নিজের অস্তিত্বের সত্যিটা তুই এখনও অবধি জানিস না। আমার হাত পা বাঁধা শোনা, না হলে তোকে এতটা সাফার করতে দিত না তোর হেমু ভাই। শুধু এতটুকু মনে রাখ, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না। তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পৌষ। জানি তুই রেগে আছিস। নিজের বাবার সাফাই গাইছি না, শুধু বলবো একদিন সত্যিগুলো তুই জানবি। জানি না কিভাবে সামনে এগোবি, তবে সবসময় মনে রাখিস পৌষ, তোর হেমু ভাই আছে তোর সাথে। তুই আমার বোন, তোকে এই বাড়ির প্রতিটা ভালোবাসে শোনা। অতীত কারোর পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি। সুযোগ দে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন জাগছে অনেক, তবে ওই যে বললাম, চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, আমি কি জারজ সন্তান? উত্তরটা শোনা হলো না। পেছন থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিয়ে তাকালো পৌষের দিকে। মেয়েটার চোখের ভাষা ও বোঝে না, মাঝে মধ্যে বোঝে, তবে আবার মনে হয় না বোঝে না। এতটুকু মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছা গেল। তৌসিফ সাধারণভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়ল? না, হেমু ভাই কল দিয়েছিল। ওহ, তোমার সাথে কিছু কথা ছিল পৌষরাত। এখন বাইরে যাচ্ছি, রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর পাবে রাতে। ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফের গাড়িটা যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে পৌষ। রুমে এসে ওড়নাটা মাথায় দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পৌষ তাকালো এক পলক। এমনি সময় হয়তো দুটো কড়া কথা বলতো, তবে এখন কিছুই বলল না। গটগট পায়ে বেরিয়ে এলো সদর দরজা থেকে। মিনু পেছন থেকে ডাকলেও শুনল না। 3 তলা থেকে নেমে পৌষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্যর কাছে মাপ চাইতে হবে। কোনো বাবাই চাইবে না তার ছেলের বিয়ে কোনো জারজ সন্তানের সাথে হোক। তেমনইভাবে হয়তো তৌফিক তালুকদারও চায়নি। এটাই তো স্বাভাবিক। জীবনের সবচাইতে বড় সত্যি কিনা পৌষ জানে। তবে 2 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষের কানে শুধু একটা কথাই ঢুকেছিল। তৌফিক তালুকদার বলেছিলেন চিৎকার করে, আমার ছেলের সাথে জারজ কারোর সম্পর্ক করুক তা কোনোদিনও আমি মেনে নিতাম না। ব্যাস, পৌষ সেদিন একটা উত্তর পেয়ে গিয়েছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষের থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো ওটা পৌষ জানে না। তবে ও ধরে নিয়েছে, যেহেতু ও জারজ সন্তান আর তৌসিফের বউও ভেগে গেছে, এছাড়াও তৌসিফের চরিত্রের ঠিক নেই, সেই সুভাবেতে হয়তো জারজ পৌষের সাথে চরিত্রহীন পুরুষ তৌসিফের বিয়ে হলো। হঠাৎ কানে কিছু কথা আসতেই হুঁশ ফিরে পায় পৌষ। কখন যে ভাবনায় ডুবেছিল খেয়ালই নেই। আদিত্য হেসে হেসে ফোনে কথা বলছে কারোর সাথে। আরে কী যে বলিস, এই মাস পরেই চলে যাচ্ছি দেশের বাইরে। প্রেম টেম করার মতো সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক। তোদের চক্করে পড়ে বেড ধরে অনেকটা সময়ও অপচয় করেছি। নাও ইটস টাইম টু রিল্যাক্স। দেশি মেয়ে দিয়ে আমার পোষাবে না ডুট। আই ওয়ান্ট ইউনো না। আর কিছু শোনার অপেক্ষা করল না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরালো আদিত্য। পুকুরের পানিতে এক কষ্ট দেখা যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্যর বা চোখ দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়ল। গাল বেয়ে না পড়ে তার টুপ করে পড়ল পুকুরের পানিতে। এত এত মিষ্টি পানির মধ্যে মিলে নিজের অস্তিত্ব হারালো সেই নোনা পানি। ঠিক যেমনভাবে সম্পর্কের বেড়াজালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকি হাসল তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কয়বার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন দুবার করবে? যারা বেলতলায় একবারই যায়। প্রবাদটা মনে পড়ল তৌসিফের। এর কারণ অবশ্য আছে। বেলতলায় ন্যাড়া মাথায় একবার যাওয়ার পর তো আর বেঁচে থাকে না। দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়?
কিন্তু তৌসিফের সেই সুযোগ আছে, সে কেন কাজে লাগাবে না তাহলে সেই সুযোগ? সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে ভেতরে ঢুকে বস। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করে না আজ 2-3 দিন ধরে। যার বাবা মায়ের নেই সেসব সন্তানদের রাগ অভিমান মানায় না। তাই তো পৌষ কারোর প্রতি কোনো রাগ রাখলো না মনে, পুষে রাখলো না কোনো অভিযোগ, ছেড়ে দিল ভাগ্যের ওপর। ওকে ঢুকতে দেখেই হেলে দুলে ওর সামনে এলো মিনু। বাদাম বোট চিবোতে চিবোতে রসিয়ে রসিয়ে বলল, কী গো ছোটো ভাবি, তোমার মুখটা দেখায় কেন? মামা বুঝি আজকাল আদর সোহাগ কম দিচ্ছে? কি হলো তা বোঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনু। পৌষর গালে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কাজের মেয়ের যোগ্যতা বুঝে কথা বলবি, মুখ এত ছুটলে জিহ্বা গোড়া থেকে টেনে উপড়ে ফেলবো, চিনিসনি এখনো পৌষকে। বলেই থুপথাপ পা ফেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৌষ। রান্নাঘরে থাকা বিজুলির মা মুখ টিপে হাসছেন। পাশের মেয়েটাকে বললেন, এবার কোন নোংরা খেলার ইতি ঘটবে বলে মনে হচ্ছে, যোগ্য মেয়ে এসেছে বাড়িতে। মেয়েটা সায় জানালো, মিনুকে তার সহ্য হয় না, নিজে কাজের মেয়ে হয়েও ঠপ দেখায় এমন যেন সে নিজেই কাজের মালিক। জীবন মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়, ঠোকর খেতে খেতেই তো একদিন মানুষ বড় হয়, বুঝ আসে তার মাঝে। পৌষের আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইল হাউমাউ করে কান্না করতে, তবে হচ্ছেই না। কান্না আসছে না, চোখে জ্বালা ধরে গেছে, তবুও কান্না এলো না। এমনটা না আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসত বা খুব গভীর কোনো সম্পর্ক ছিল তাদের মাঝে। কথাটা হলো ফার্স্ট লাভ অফ টিনেজ, কিশোরীর প্রথম মন বিনিময় ঘটেছিল, কোনো স্পর্শ ছাড়া এক সম্পর্ক যার কোনো মারপ্যাচ পৌষ বোঝেনি, মনের ওপর জ্বলে না, কখনোই না। যদি ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পৌষ কোনোদিনও বিয়েতে মত দিতেই পারত না। পছন্দ ছিল দুজন দুজনকে, সেদিন আবেগ সামলাতে পারেনি পৌষ, তাই তো আদিত্য যখন আলিঙ্গন করলো তখন বেহায়া তার হাত দুটো হঠাৎই আদিত্যের পিঠ ছুঁয়ে দেয়। কোনোরূপ কামনায় পড়ে পৌষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম, পরেই না সম্পর্ক একটু বাড়ল, যা পৌষ তৌসিফের নামে কবুল পড়ে নিজের পায়ে পিছড়েছে। আজ আদিত্যর সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না, শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারজ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেওয়া ধোঁকা পৌষের মেনে নিতে একটুও খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝ দেয় পৌষ, জারজদের অভিমান মানায় না, তারা শুধু হেলায় খেলায় মানুষের প্রয়োজন মেটায়। কি মনে করে আলমারি খুলে পৌষ। তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দাম করে আলমারি ভরেছে, বেছে বেছে ফিনফিনে একটা পাতলা শাড়ি টেনে বের করেও। আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যর সাথে তার শেষ সম্পর্কটুকুও ছিল ক্ষমা চাওয়ার, যার আর প্রয়োজনীয়তা অনুভব করছে না পৌষ। বন্ধুদের সাথে বেড ধরেই যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেন মাফ চাইবে পৌষ? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ। সাদার মাঝে লাল রঙা শাড়িটা হাতে পরল। একা অবশ্য পারল না, ফোনের সাহায্য প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখেই সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখেই চমকালো বটে, তার এহেন রূপ নিজের কাছেই অজানা অচেনা, কখনো এই রূপে নিজেকে আবিষ্কার করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন ডোপ ঘটল না, না হয় তাকে চড় মারার মুশকুল সে পৌষকে গোনাত। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবল পৌষ হয়তো ঘুমিয়ে, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে খেতে আসতে বলবে বলে যেই না লাইট অন করলো অমনি চমকালো। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরী। তৌসিফের বুক দুটো ধাক্কা লাগলো। পৌষের এহেন রূপ তার কাছে দেখা হয়নি, বিবাহের রাতেও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ, পারল না। কোনোভাবেই তার চেহারাটা কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষের শ্যামরঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করে তৌসিফ ফাঁকা ঢোক পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে, পৌষরাত। জি। আজকাল মেয়েটা এক ডাকেই উত্তর দেয়। তৌসিফ 2 আঙুল পৌষের চিবুক ছুঁয়ে দিয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখে বলল, মাশাল্লাহ। পৌষ জানে না কেন, তবে মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ ভালো হয়নি। প্রশ্নের উত্তরে প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাত ধরে বলল, অনেক ভালো হয়েছে পৌষরাত, তোমাকে সাদা এক পরী দেখাচ্ছে। মাথা নামিয়ে নেয় পৌষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলে, আই ক্যান রিড ইউর আইস পৌষরাত, অ্যাম আই থিঙ্কিং রাইট? পৌষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগেনি পৌষ কী চায়।
তার চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতেই মুচড়ে ওঠে পৌষ। তৌসিফ আর এক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, আম সরি ফর দ্যাট জান, দো আই ওয়াজ নট রং। পৌষের দেহে কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসারন্ধে ঢাকাছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনে প্রথম কারোর কাছে মাপ চেয়েছি পৌষরাত, আমাকে মাফ করে দিন। দিলাম বলেই তৌসিফ ওর মাথার মাঝে চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে একগোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ ঘ্রাণটা আরও সুন্দর পৌষরাত। কথাটা বলেই ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টের লাইট।